আসে যে বাংলাদেশের কাছে আসলে কি রয়েছে আধুনিক অস্ত্র। তারপর আমরা দেখেছি প্রফেসর ইউনূস সরকার সময়টিতে আমাদের সেনাবাহিনীর চেষ্টায় বাংলাদেশ তুরস্ক, চীন এবং পাকিস্তানের সাথে বেশ কিছু চুক্তি করেছে এবং সামরিক অস্ত্র কেনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে সেনাবাহিনী এবং এই তিনটি দেশের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে সেনাবাহিনীর, বিমান বাহিনী বা নৌবাহিনীর হাই অফিসিয়ালরা বাংলাদেশ সফর করেছে। এরপরে আমরা দেখেছি যে ভারত নড়ে চড়ে উঠেছে, কারণ গত 54 বছরে এভাবে পাকিস্তান বা চীন বা তুরস্কের হাই অফিসিয়ালরা বাংলাদেশে আসা যাওয়া করেনি। তো সেই সময়টাতে অনেকগুলো খবর আমাদের সোশ্যাল মিডিয়া বা নেটিজেনদের কাছে চাউর হয়েছে। বলা হচ্ছে যে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টি আমাদের কাছে পড়েছে যে ডক্টর ইউনূসকে ভারত নির্ভর কৌশল থেকে বের করে আনার পেছনে যিনি নেপথ্যে কাজ করেছেন সে হলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যার নামটি আমরা বললাম, যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এবং তাকে কেন হঠাৎ করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে, এটা নিয়ে আমাদের নেটিজেনরা প্রশ্ন তুলেছে। পাশাপাশি দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান, যিনি দীর্ঘদিন ভারত বাংলাদেশ সামরিক যোগাযোগের সঙ্গে যুক্ত ছিলেন, তাকে মেজর জেনারেল পদে প্রমোশন দিয়ে কেন সরাসরি 55 পদাতিক ডিভিশনের জিওসি বানানো হলো। এই প্রশ্নগুলো আসছে আমাদের বিভিন্ন পক্ষ থেকে। সেনাবাহিনীর মধ্যে আসলে কি সিদ্ধান্ত আসবে, সেটা সেনাবাহিনী এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন দায়িত্বশীলরা সিদ্ধান্ত নেন। এটা আমার আপনার বক্তব্যের মাধ্যমে সমাধান হবে না। কে দেশপ্রেমিক বা কে আমাদের রাষ্ট্রের জন্য প্রয়োজনীয়, এটা আমাদের রাষ্ট্রের কর্তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং সেনাবাহিনী তাদের অফিসারদের ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ থাকেন। তারা একজন অফিসারকে কোনো পদে বসাবার জন্য অনেক তথ্য উপাত্ত নিয়ে থাকেন এবং তার যৌক্তিকতা খুঁজেই তাকে গুরুত্বপূর্ণ পদে পদায়িত করেন। প্রশ্নটা সেখানে না। আমরা বিশ্বাস করতে চাই যে রিপোর্টে আমি নামগুলো বলেছি, এরা প্রত্যেকে দেশপ্রেমিক এবং দেশকে এরা ভালো কিছু দিতে চায় বা দেশের সেবাটা করতে চায়। প্রশ্নটা সেখানে না। প্রশ্নটা হলো যে বাংলাদেশ সেনাবাহিনী 15.5 বছরের পেছনের যে ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে ভয় দেখায়। আমরা বলি না যে দই দেখে আমাদের ভয় লাগে, কারণ চুনে আমাদের মুখ পুড়ে গেছে। তো আমাদের সেনাবাহিনীর ভাইরা অবশ্যই আমার কথায় আহত হবেন না, কারণ গত 15.5 বছরে আমরা আমাদের সেনাবাহিনীর পোশাকে দেখেছি, কিন্তু রাষ্ট্রের সেবায় দেখিনি। আমরা সেনাবাহিনীকে দেখেছি তারা বিভিন্ন হাউজিং সোসাইটি করেছে, তারা বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠান করেছে, তারা এক প্রকার রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছে, তারা খাট ফার্নিচার ব্যবসা করেছে, বিভিন্ন কিছু করতে দেখেছি, কিন্তু সেনাবাহিনীকে সেনাবাহিনীর দায়িত্বে আমরা দেখিনি। যে কারণে হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বহু সেনা অফিসাররা তারা দিল্লিতে পালিয়ে গেছেন, তাদেরকে কিন্তু পালাতে বলা হয়নি। তারা নিজেদের অপরাধ ঢাকার জন্যই বা বাঁচার জন্যই তারা দেশ ছেড়ে চলে গেছেন। এখন আমরা যদি একটা প্রশ্ন করি যে বাংলাদেশের সাম্প্রতিক সময় যে অফিসাররা প্রফেসর ইউনূসকে নিয়ে চীন, তুরস্ক, পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক ক্ষেত্রগুলোতে উন্নয়নে নজর রেখেছে বা বাংলাদেশের সামরিক ক্ষেত্রে আধুনিক অস্ত্র কেনার চেষ্টা করেছে, J-70 থান্ডার, J-10C, কিংবা তুরস্কের ড্রোন কেনা, আধুনিক 4th বা 5ম সিরিজের যুদ্ধ বিমান কেনার যে আলাপগুলো বাংলাদেশ করেছিল, এটাকে কি থামিয়ে দেয়া হবে এই রদবদলের মধ্য দিয়ে? এখন কয়েকটা প্রশ্ন আসতেই পারে। ধরেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বা সেনা সদর যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এটাকে আমরা বুঝবো কি করে সঠিক না ব্যাঠিক? এটার জন্য আমাদের কিছু টেস্ট আছে, কিছু পর্যবেক্ষণ আছে। ধরেন, আমি শুরুতে একটি কথা বলেছি যে সেনা সদর বা সেনাবাহিনী বা আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, যিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি প্রতিরক্ষা মন্ত্রী জনাব তারেক রহমান, তিনি অবশ্যই সিদ্ধান্ত ভালো নেবেন। তিনি একজন দেশপ্রেমিক নেতা হিসেবে তাকে আমরা চিনি এবং তিনি দেশের জন্য ভালো কিছু করবেন, এই বিশ্বাস থেকেই বলছি কথাগুলো। তো তার সিদ্ধান্তগুলো যদি আমাদের দেশের জন্য ভালো হয়, নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য। যদি এমন হয় যে এই রদবদলের কারণে আগামী দিনে বাংলাদেশ ঠিক 54 বছরের বন্দোবস্তে ফিরে যায়, অর্থাৎ পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে বাংলাদেশের যে আলোচনা চলছিল বা যে চুক্তিগুলো হচ্ছিল বা সামরিক অস্ত্র কেনার যে বিষয়গুলো আলোচনা ছিল, এগুলো যদি স্থগিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে সামথিং রং। আর যদি চলমান বিষয়গুলো আরো উন্নত হয়, ধরেন নতুন যিনি এসছেন বা নতুন যারা পদায়িত হয়েছে, তারা এই চেয়ারে বসার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আরো উন্নত হয় সামরিক ক্ষেত্রগুলোতে, আমরা বলবো তারেক রহমান একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এটা হলো আমাদের প্রথম টেস্ট। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো ইউনূস সরকার বসার পর আমরা বারবার আলোচনা শুনেছিলাম সেনাবাহিনীর ভেতরে নানান রকম গুজব উঠেছিল। সেনাবাহিনীর মধ্যে একটা বড় সংখ্যক গ্রুপ আছেন যারা হাসিনা তাবেদার। এটা মানেন আর না মানেন, হাসিনা তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সেটা পুলিশ বলি, র্যাব বলি, আমলাতন্ত্রে বলি, সেনাবাহিনী বলি, প্রত্যেকটা ক্ষেত্রে তার লোকগুলোকে কয়েক স্তরে বসিয়ে রেখেছিল। অর্থাৎ এ চলে গেলে বি, বি চলে গেলে সি, সি চলে গেলে ডি, ডি চলে গেলে, এইভাবে ধারাবাহিকভাবে একটা লেয়ার তৈরি করেছে যে কখনো যদি কোনো প্রবলেম হয়,
রাষ্ট্র ক্রাইসিসে পড়ে বা আওয়ামী লীগ ক্রাইসিসে পড়ে, সেক্ষেত্রে প্রথম লেয়ারের কিছু হলে দ্বিতীয় লেয়ার আওয়ামী লীগকে বাঁচাবে, দ্বিতীয় লেয়ারের কিছু হলে তৃতীয় লেয়ার বাঁচাবে। তো সেই হিসেবে একটা কথা আছে যে সেনাবাহিনীর মধ্যে ঊর্ধ্বতন যত বড় বড় পদগুলো আছে এরা শেখ হাসিনার কাছে দায়বদ্ধ, এই কথাগুলো আছে, কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই না। কেন চাই না? বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। তারা হয়তো রাষ্ট্রীয় বিভিন্ন অনাচারে লিপ্ত হয়েছে, সবাই না, কিছু সংখ্যক অফিসার যারা করাপ্টেড বা দলবাজ। আবার আমাদের এই বাহিনীর মধ্যে ওয়াকারুজ্জামানের মতো লোক ছিলেন, কামরুল হাসানের মতো লোক ছিলেন, হাফিজুর রহমানের মতো লোক ছিলেন, অনেক মেধাবী অফিসার ছিলেন যারা দেশকে অনেক ভালো সার্ভ করেছে। তো ওয়াকারুজ্জামানকে আমরা যেভাবে বিতর্কে ফেলি না কেন, তিনি কিন্তু জুলাই আন্দোলনে একটা ভালো ভূমিকা নিয়েছেন। তিনি তো শেখ হাসিনার আমলে সেনাপ্রধান ছিলেন। তাকে নিয়ে বিতর্ক থাকলেও তাকে নিয়ে প্রশংসার দাবিও রাখে, কারণ তিনি এই রাষ্ট্রকে গণতান্ত্রিক উপায়ে ফিরিয়ে আনার জন্য তার চেষ্টা অব্যাহত রেখেছেন। আবার তিনি আওয়ামী পরিবারের সদস্য হিসেবে তাকে নিয়ে গুজব আছে। তো এই গুজবের মধ্যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কেউ কেউ তার পোশাকের ক্ষেত্রে খুব পেশাদারিত্ব বজায় রাখেন, সবাই তার পরিবারতন্ত্র বা আত্মীয়তন্ত্রের মধ্যে কাজ করেন না। যারা দেশপ্রেমিক তারা সবসময় দেশকে কিছু দিতে চান, আমরা সেই হিসেবে ওয়াকারুজ্জামানকে চিনে থাকি। কিন্তু প্রশ্নটা হলো আগামী দিনগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থাটা কি হবে, সিদ্ধান্তগুলো কি হবে? যে ব্যক্তিকে সবচেয়ে বেশি আলোচনায় আমরা দেখেছিলাম, কামরুল সাহেব, যিনি প্রফেসর ইউনূসকে দিয়ে ভারত বলয় থেকে বাংলাদেশকে বের করে একটা বাংলাদেশের কি বলবো যে বন্ধু রাষ্ট্র খোঁজার যে তার মধ্যে একটা বড় চেষ্টা দেখেছিলাম, সেই ব্যক্তিকে হঠাৎ করে পররাষ্ট্র দপ্তরে নিয়োজিত করাটা আমাদের কাছে কিছুটা সন্দেহের কারণ তৈরি করেছে। এখন দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে এর মাধ্যমে বাংলাদেশ কিছু পাবে নাকি হারাবে। আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন ব্যাপক আলোচনা চলছে সেনাবাহিনীর এই রদবদল নিয়ে। যারা ভেতর থেকে অনেক তথ্য জানেন তারা অনেক তথ্য প্রকাশ করছেন। আমি ডিটেল আলোচনাগুলোতে যেতে চাচ্ছি না, কারণ সেনাবাহিনী একটি স্পর্শকাতর ইস্যু, এটা নিয়ে আমি আমার দেশের একটা বড় সংস্থাকে বিতর্কিত করতে চাই না। কিন্তু আমরা সিদ্ধান্তের এই রদবদলের পর আমরা একটা সজাগ দৃষ্টি রাখতে চাই, আর সেটা হলো বাংলাদেশের আগামী দিনের পররাষ্ট্রনীতি কি হতে যাচ্ছে। বাংলাদেশ কি চীনের সাথে সামরিক অস্ত্র কেনা বেচার যে চুক্তিটি বলবৎ রাখবে? বাংলাদেশ কি পাকিস্তানের কাছ থেকে ট্রেনিং আধুনিক অস্ত্র কেনার চুক্তিটি বলবৎ রাখবে? বাংলাদেশ কি তুরস্কের সাথে তার যে একটা নতুন সম্পর্ক সৃষ্টি হয়েছে এটা বলবৎ রাখবে, নাকি এগুলো বন্ধ করে দিয়ে আবারও প্রতিবেশী দেশটির কাছে নিজেকে সমর্পণ করবে? এর উপরে ডিপেন্ড করবে আমাদের চিন্তাটা আসলে কি ছিল, সঠিক না ব্যাঠিক ছিল, এক নম্বর। 2 নম্বর বিষয় হলো তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের পর অনেক রকম গুজব উঠেছে বাংলাদেশে। আমি এটাকে গুজব বলবো, এটার কোনো সত্যতা আমাদের কাছে যেহেতু নেই, গুজব হিসেবে দেখতে চাই। সেটা হলো যে তিনি কোথাও কোনো কি বলবো যে নিজেকে সঁপে দিয়ে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এটা আমাদের বিরোধী শিবির থেকে বারবার উচ্চারিত হচ্ছে। আমরা এটা বিশ্বাস করতে চাই না। আমি আমার ভিডিওগুলোতে বারবার বলেছি যে তারেক রহমান প্রয়োজনে আরো 50 বছর ক্ষমতার বাইরে থাকবেন, দেশকে বিক্রি করবেন না। যেমন বেগম খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা এই দেশের জন্য একটা ভয়ঙ্কর, এবং তিনি এটা ভয়ঙ্কর সাপের চেয়েও ভয়ঙ্কর, এটা বেগম খালেদা জিয়া বলেছেন। তিনি এই দেশের অবৈধভাবে টিকে থাকার জন্য দেশটাকে প্রতিবেশীর কাছে বিক্রি করে দিয়েছিলেন। বেগম জিয়া এই কথাটি বলেছিলেন শেখ হাসিনাকে নিয়ে, যে তিনি একটা ভয়ঙ্কর সাপের চেয়ে বিষধর। তো সেই দলটি বিএনপি এবং বেগম খালেদা জিয়ার একমাত্র উত্তরসূরি এখন আমাদের জনাব তারেক রহমান। তারপরে হয়তো তার সন্তান আসছে বা আসবে। তো আমাদের প্রতিটা চোখ, 20 কোটি মানুষের, আমরা বলতে পারি 40 কোটি চোখ তাকিয়ে থাকবে সিদ্ধান্তগুলো কি আসে। এক, বাংলাদেশে ইনকিলাব জিন্দাবাদ, আজাদি বা আমাদের এই যে স্লোগানগুলো জুলাই, হঠাৎ করে এই জিনিসগুলো কেন যেন রাষ্ট্র যারা ক্ষমতায় বসে তাদের কাছে আর পছন্দ হচ্ছে না। এটা আমাদের জন্য নতুন টেনশনের কারণ হয়ে গেছে। আজকে বিএনপির অনেক পোড় খাওয়া নির্যাতিত অনেকের সাথে আমার কথা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে যারা নিয়মিত থাকেন, তারা খুব আফসোস করে বলছেন গত 15-16 বছরে আওয়ামী লীগ আমাদের সাথে কি আচরণ করেছে, আর আমাদের দল আওয়ামী লীগের সাথে গোপনে প্রেম শুরু করছে কেন। এই আলোচনাগুলো এখন সবার কাছে আসছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ আত্মপ্রকাশে আসছে। যখন নিরপেক্ষ সরকার ছিল প্রফেসর ইউনূস, তখন আওয়ামী লীগ মাঠে নামতে পারেনি, কিন্তু যখন একটা দলীয় সরকার ক্ষমতায় আসলো আমরা দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ প্রকাশে আসছে। আমাদের নতুন করে প্রশ্ন আসছে মাথায়, তবে কি প্রতিবেশী কোনো দেশের চাপে বিএনপি আওয়ামী লীগকে নতুনভাবে রাজনীতির সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করেছে? এই যে প্রশ্নগুলো কিন্তু আমাদের টেনশনে ফেলছে। আমাদের দেখলাম যে জুলাই সনদ নিয়ে বা জুলাই নিয়ে, বিপ্লব নিয়ে, গণভোট নিয়ে বিএনপি প্রথমে এক কথা বলছে, এখন আরেক কথা বলছে। এখন দেখছি বিএনপি নেতাদের মধ্যে অনীহা সৃষ্টি হয়ে গেছে জুলাই গণভোট, এবং আমরা জানি যে বিএনপি নায়ের পক্ষে ভোট দিয়েছে। ক্ষমতায় আসলে বিএনপি কেন যেন চেহারা পাল্টে দেয়, বিএনপি চেহারা পাল্টে দেয়, খুব দুঃখজনক।
আল্লাহ না করুক কখনো যদি আওয়ামী লীগ আসে, এই বিএনপি আবার এই গণভোটের পক্ষে মাঠে নামবে। এই উদাহরণটা বারবার দিয়েছি না? এই বিএনপি কেয়ারটেকার সরকার দিতে চায়নি, আওয়ামী লীগ জামাত বাধ্য করেছিল। আবার আওয়ামী লীগ ক্ষমতা এসে এই কেয়ারটেকারকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে বাতিল করে দিয়েছিল। বিএনপি আবার এই কেয়ারটেকারের জন্য 15.5 বছর আন্দোলন করেছে। এই বিএনপি আন্দোলন করেছে যারা কেয়ারটেকার দিতে চায় না। তো আজকে যে গণভোটটা হয়েছে সেটা যদি অবৈধ হয়, তাহলে যারা ক্ষমতায় বসতেন তারা কিভাবে বসেন? সেটা তো অবৈধ হয়, তাই না? প্রফেসর ইউনূস অবৈধ হয়, জুলাই অবৈধ হয়, গণভোট অবৈধ হয়, সংসদ নির্বাচন অবৈধ হয়। অবৈধটা এটাকে বৈধ করতে হবে কিভাবে? হাসিনা তার পূর্ণ মেয়াদ শেষ করে আবার নির্বাচন দেবে, সংবিধান তাই তো বলে। আংশিক বৈধ, বাকি সব অবৈধ। এই যে জিনিসগুলো বা এই যে আলোচনাগুলো বিএনপি তুলছে, এতে করে নতুন প্রজন্মের কাছে বিএনপি নিজেকে আবার পচিয়ে ফেলছে। কেন যেন মনে হয় এগুলো বিএনপি চাইছে না, কিন্তু পর্দার অন্তরাল থেকে বিএনপিকে করানো হচ্ছে এগুলো। ওই যে এস্টাবলিশমেন্ট বা ডিপ স্টেট তাদেরকে সারপ্রাইজ গিফট করেছে, বিজয় দিয়েছে। এই বিজয়ের জন্য অনেকগুলো অন্যায় কাজ তারা করে নিবে। আমি প্রায় একটা কথা বলি আপনাদের পাকিস্তানের হিস্ট্রি দিয়ে। পাকিস্তানে ইমরান খান একমাত্র ব্যক্তি ছিলেন কত বলবো 50-60 বছরে যিনি ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করেছিলেন। কিন্তু ডিপ স্টেট পাকিস্তানের ইমরানকে 3.5 বছরের পর ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তার প্রধান কারণ কি জানেন? পাকিস্তানের ডিপ স্টেট হলো সেনাবাহিনী। সেনাবাহিনী বরাবরই চায় যে লুটেরা বা দুর্নীতিবাজ সরকার থাকুক। তাদের লাভটা কি জানেন? লাভটা হলো ধরেন নওয়াজ শরীফের মুসলিম লীগ বা আসিফ আলী জারদারির পিপুলস পার্টি বা মুত্তাহিদা কওমি মুভমেন্ট, এরা যখন ক্ষমতায় থাকে এরা নেতারা প্রচুর লুটপাট করে, বিএনপি আওয়ামী লীগের মতো। তো এই লুটপাটগুলো এরা যখন করে তখন এদের নেতারা ওই আদালতের কাছে বা আইএসআইয়ের কাছে বা ডিপ স্টেটের কাছে ধরা থাকে। দেখবে যারা লুটপাট করে তারা সবসময় নিজেকে আতঙ্কে রাখে, কারণ সে তো লুটপাট করছে, সে সবসময় ভয় থাকে, উচ্চবাচ্য কম করে। তো এদেরকে দিয়ে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট সব কাজ করিয়ে নিতে পারে। কিন্তু ইমরান খান যে তেহরিকে ইনসাফ বানিয়েছেন, এখানে যে নেতারা এসছেন যারা একটু বয়স কম, সিনিয়র অনেক দল থেকে এনেছে, বিএনপির মতো ভেঙে ভেঙে অনেক দল থেকে ইমরান খান এনেছিল, তাদের প্রসঙ্গ বাদ দেন, তারা বিশ্বাসঘাতক হয়ে গেছে অনেকে। কিন্তু যারা এনসিপির মতো তরুণ ইয়াং তেহরিক ইনসাফে যোগ দিয়েছে, এরা আবার ইমরানের এই ইনসাফের পক্ষে মাঠে কাজ করেছিল। এদের মধ্যে কোনো দুর্নীতি কারাপশনের অভিযোগ পাওয়া যায়নি। তো যে কারণে ইমরান খানের পাকিস্তানের যে লাস্ট নির্বাচন হয়েছে, ইমরান খান 200-র অধিক আসন পেয়েছিল। ক্ষমতায় বসতে বাংলাদেশের মতো 150-60 আসন হলে চলে, সেখানে ইমরান খান 200-র অধিক আসন পেয়েছে। এস্টাবলিশমেন্ট ইমরানকে সেই আসনগুলো দেয়নি। যেমন বাংলাদেশে একটা ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠছে জামাতের পক্ষ থেকে, পাকিস্তানে এরকম একটা ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠছে। এস্টাবলিশমেন্ট তেহরিক ইনসাফের আসনগুলো পরাজিত শক্তিকে দিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দিয়েছে। তো বাংলাদেশের ক্ষেত্রে ডিপ স্টেট একটা কাজ করে, যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে ক্ষমতায় বসাতে চায়। যেসব নেতারা ক্রাইম করে, অপরাধ করে, দুর্নীতি করে, মানি লন্ডারিং করে, বা যারা ঋণ খেলাপি, যাদের অনেক ক্রাইম আছে, তাদেরকে নেতা বানায়। কারণ এরা এস্টাবলিশমেন্টের ইশারা চলে, বেটা তুই আমার কথা শুনবি, মানে তোর কিন্তু ঋণ খেলাপি আছে, তুই কিন্তু ওই টাকা নষ্ট করছিস, ওই টাকা চুরি করছিস, ওই করছিস, তোর কিন্তু ঢুকাই দিন ভিতরে। ওরা কথা শোনে। কিন্তু যারা সৎ লোক তারা কাউকে পরোয়া করে না। তাই সৎ লোককে আমাদের ডিপ স্টেটটা সবসময় ভয় পায়। এই কথাটা শেষে বললাম আপনাদের। তো আমরা বিএনপির দিকে তাকিয়ে আছি। আমরা আশা করব জনাব তারেক রহমান এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে সিদ্ধান্তগুলো নিয়েছেন অবশ্যই দেশের কল্যাণে নিয়েছেন, এবং সেটা আমরা পর্যবেক্ষণে রাখবো। আগামী দিনে বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থা কোথায় যায়, বা বাংলাদেশ সেনাবাহিনীর 54 বছরের যে ধ্বজভঙ্গ অবস্থা সেখান থেকে আরো উন্নত হয় কিনা। আর যদি মনে হয় যে কোনো বিদেশিদের প্রেসক্রিপশনে এই পরিবর্তন করা হয়েছে, আমি মনে করি এটা বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ আসবে। কারণ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে প্রায় 18 বছর পর, এবং বিএনপি এই সুযোগটিতে তার দলকে আবারও একটা উন্নত জায়গায়, একটা প্রতিষ্ঠিত জায়গায় আবার তৈরি করতে পারবে। এই 5 বছর বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জ টাইম যাবে। আর বর্তমান সময় যারা বিরোধী আছেন তারা আওয়ামী লীগ না, তারা বিএনপিকে খুব টাফ টাইম দেবে। তারা খুব গঠনতান্ত্রিক এবং শৃঙ্খলাপূর্ণ রাজনীতি করে। তো বিএনপি যে সিদ্ধান্তগুলো ভুল নেবে, আমার মনে হয় না যে তারা সেই ভুল সিদ্ধান্তে অটুট থাকতে পারবে। তাদেরকে নাড়িয়ে চাড়িয়ে ছাড়বে। পার্লামেন্ট শুরু হলে আমরা দেখব কি শুরুটা হয়। সো রাজনীতিতে তারেক রহমান যতক্ষণ প্রধানমন্ত্রীর চেয়ারে আছে, আমরা আশা রাখতে চাই তিনি ভালো কিছু করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।